হ্যাঁ, এটা একটা আপেক্ষিক কথা মানে এর আগে যে আমি তো বর্ডারের পাশেই আছি, টুক করে ঢুকে পড়বো, ঠিক জুলাই আগস্ট অভ্যুত্থানের পরপরই এরকম ব্যাপারটা হলো। তবে আমি মনে করি যে এই কথাগুলোর বাস্তবতা এটাই যে এগুলো আওয়ামী লীগ যারা দেশের ভিতরে আছে ভোটার হিসেবে, সাধারণ মানুষ হিসেবে এবং নির্ভেজাল লোক হিসেবে বলবো এখন, কারণ এখন তাদের পলিটিক্সের কোনো অ্যাক্টিভিটির ভিতর না থেকে এই কথাগুলো ওনাদের জন্য একটা বিপজ্জনক হচ্ছে। এবং এই কথাটাকে ইস্যু করে বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করারও চেষ্টা করছে যে তাহলে কি গভর্নমেন্টের সাথে কোনো সন্ধি হলো কিনা, আপোষ হলো কিনা, কোনো সংলাপ হলো কিনা, কিসের জন্য আসতে চাচ্ছে, কেন আসতে চাচ্ছে। কিন্তু তারা আবার পাল্টা নিজেদেরকে প্রশ্ন করে না যে তাদের সাথে এই ধরনের কথা হচ্ছে কিনা এবং তারা আসার পরিবেশটা উন্মুখ করছে কতখানি করছে, এই বিষয় নিয়ে তারা তাদের বিবেককে প্রশ্ন করে না। বাংলাদেশে যে কয়েকটা আজকে সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনা দেখেন, যে রেপ, শিশু রেপ, এইগুলো হলো, এখন এগুলো তো খুব মর্মান্তিক, লোমহর্ষক এবং হৃদয় বিদারক। এগুলো পৃথিবীতে যুগে যুগে কেউ কখনো কোনোদিন ওই পিশাচকে সমর্থন পৃথিবীর কোনো মানুষ কিন্তু করেনি, বাংলাদেশের মানুষও করেনি। কিন্তু প্রতিবাদের ভাষা একটা দোষারোপের, মানে ব্যাপকভাবে একটা বিএনপিকে আক্রমণাত্মক ভঙ্গিতে যে এটাই একটা বিএনপি করে ফেললো এবং এটাই বিএনপির ব্যর্থতা এবং এটাকে বিএনপিকে এখন ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হবে, এই যে একটা পরিস্থিতির উদ্ভব এটা করছে। এটা যত উদ্ভব জামাত ইসলাম এবং এনসিপি করবে, ততই শেখ হাসিনা এবং তার দল আরও ঘন ঘন বলবে যে আমি আগস্টে আসবো, সেপ্টেম্বরে আসবো, ডিসেম্বরে আসবো, জানুয়ারিতে আসবো। কারণ যেই কারণে জুলাই অভ্যুত্থান, সেটার মর্মার্থ বুঝতে যদি বিরোধী দল ব্যর্থ হয় এবং এইটাকে আরও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যায়, দেশের যে অর্থনৈতিক অবস্থা এটা সমন্বিতভাবে কিভাবে সমাধান করা যায় এবং অর্থনৈতিক যে প্রতিষ্ঠানগুলো এগুলোর স্থবিরতা কাটানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো আলোচনা না করে দেখা যাচ্ছে এক একটা ডিস্ট্রিক্ট ওয়ারি চলে যাচ্ছে পাটোয়ারি সাহেব নামাজ পড়তে এবং সেই ডিস্ট্রিক্টের এক একটা বিশৃঙ্খলা তৈরি করছে। তাহলে পাটোয়ারি যেখানে যাচ্ছে পিস পিসে বিশৃঙ্খলা নিয়ে যাচ্ছে এবং একটা উদ্বুদ্ধ খারাপ পরিস্থিতি সৃষ্টি করছে, তৈরি করছে। তো যেই খারাপ পরিস্থিতির ভিত্তিতেই বিদায় নিতে হয়েছে শেখ হাসিনাকে, এখন পাটোয়ারিয়া জামাত ইসলাম যদি সেই পরিবেশটাই তৈরি করে, তো স্বাভাবিক কারণে শেখ হাসিনা ঘন ঘনই বলবে যে আমি চলে আসছি, চলে আসবো। আপনি কি প্রকারান্তরে বলতে যাচ্ছেন যে পাটোয়ারি শেখ হাসিনার পারপাস সার্ভ করছে? আর পাটোয়ারি শেখ হাসিনার পারপাস সার্ভ করছে এটা আমি বলছি না, ওদের অবস্থানটা, ওরা আসলে তো জামাতেরই পারপাস ওদের সার্ভ। এখন জামাতই সার্ভ করে ওদেরকে, ওরাও সার্ভ করে জামাতকে। এখন বিশৃঙ্খলা, হট্টগোল, গোলযোগ হয় বাধায় দিলে এটার মেরিটস আর ডিমেরিটসটা কি, এখন পরিকল্পিতভাবে এটা করছে কিনা। কিন্তু তাকে তো কেউ ডিম ছুঁড়ে মেরেছে, আমরা দেখলাম যে একটা ভিডিও আছে, ডিম মারা হয়েছে। এখন ডিম ছুঁড়ে মারছে তো সব জায়গায় ওকে, কারণ ও মির্জা আব্বাস সাহেবের এলাকাতে কোন গৃহিণী পানি ফেলেছে কি ডিম ফেঁকেছে, এখন ওইখানে যেয়ে যদি বিশৃঙ্খলা করে, তো এখন কোনো মানুষ বিরক্ত হয়ে যদি ডিমটা মারে, এখন সেই ব্যক্তিকে আপনি এখন কি করবেন? আইনের আশ্রয় নেবেন, জেলে ঢুকাবেন, কোন সেকশনে মামলা হয়? তারা অভিযোগ করছেন যে আপনাদের যারা যুবদল, ছাত্রদল, তারা এর সাথে জড়িত। তারা তো সব আমাদের কি করছে, আমরা ধর্ষণের সাথে তো আমরা জড়িত। এই যতগুলো শিশু রেপ হয়েছে সব বিএনপি ধর্ষণ করছে এবং তারা তো এইভাবেই বলছে যে আমরাই ধর্ষণ করছি এবং আমাদেরকে পারলে বিচার করে, ধর্ষককে ছেড়ে দিয়ে বিএনপির বিচার করবে। এখন ওরা এখন বিচারক, ওরা এখন ওদের কাছ থেকে আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে, নিয়ে এখন আমাদের বাংলাদেশ চলতে হবে, ওদের ইচ্ছা মতো ওরা রাখবে, ইচ্ছা মতো আমাদের তাড়াবে। আমরা আপনার কাছে আবার ফেরত আসবো। জনাব মাহবুব কামাল, আপনার কাছে কি মনে হয়? বারবার আমরা শুনতে পাই যে আওয়ামী লীগের নেতারা ফিরে আসবেন, আওয়ামী লীগের নেত্রী ফিরে আসবেন এবং তারপরে যে কোনো মুহূর্তে ঢুকে পড়বেন, আবার একটা টাইম লাইনও দেওয়া হচ্ছে, ট্রাভেল পাস চাইবেন, এরকম নানান কিছু শোনা যাচ্ছে। আপনার কি মনে হয় এই কথাগুলি কতটুকু মানে বাস্তবে পরিণত হওয়ার মতো, অথবা সেই পরিবেশ কি আছে চলে আসার মতো? বলছি, দেখেন আপনি যে টাইটেলটা করছেন না ৮০-৮০, এটা খুব একটা জনপ্রিয় গান আমাদের। আমি বলছি আজম খান আমাদের স্কুলে 1 বছর পড়েছিলেন, তো আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তার উচ্চারণ শিল্পী গোষ্ঠীতে আমি যাইতাম, কমলাপুরে থাকতো, আমাদের স্কুল ওই পাশেই ছিল। তো যাই হোক, আমি আরেকটা গান একটু বলি। সেই দিন থেকে জীবনের সাথে শুধু সাধনা।
হ্যাঁ, আমি আওয়ামী লীগের যারা সমর্থক তাদের তো সাধনার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আর বলছি ওইদিকে আশি আশি করা হচ্ছে। আমি আরেকটা গান বলি, সেটা হচ্ছে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। ঠিক আছে, আমরা আসলে কারো ভাষায় বুঝতে পারছি না, কারো ভাষার অর্থ, নট অনলি শেখ হাসিনা, কারো ভাষায় আমরা বুঝতে পারতেছি না। ভাষা বোঝার আশা আমরা জলাঞ্জলি দিয়েছি। যেমন ধরেন তথ্য উপদেষ্টা না, উনি বললেন যে শেখ হাসিনা যদি আসে তাহলে এক্সট্রা জুডিশিয়াল কিছু হবে না, বললেন উনি। এখন এই ভাষাটাও আমরা বুঝি নাই। সেটা হলো যে এক্সট্রা জুডিশিয়াল সরকার করলো না, এক্সট্রা জুডিশিয়াল কিছু মব যদি করে তখন কি হবে, এটার কোনো এটার সঙ্গে এটা জুড়ে দেওয়া হচ্ছে, হয়তো উনি এটাকেই বোঝাতে চেয়েছেন, কারণ সরকার তো এক্সট্রা জুডিশিয়াল কিছু করে না। এখন মবকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন এক্সট্রা জুডিশিয়াল। বলছি আমি ডক্টর মব কি জুডিশিয়াল? এক্সট্রা জুডিশিয়াল তো না, মব তো টাইরানি, মব তো হচ্ছে এক ধরনের ভায়োলেন্স। সেই অগণতান্ত্রিক এবং একটা পদ্ধতি। কথাটা হচ্ছে যে ডক্টর ইউনূস যে মবতন্ত্রের জন্ম দিয়েছেন, আমি কিন্তু ইলেকশনের আগেই বলতাম যে ইলেকশন হয়ে গেলেই যে মবতন্ত্র দূর হবে এটা ঠিক না, এটা দূর হবে না, এটা ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে। এখন ধরেন শেখ হাসিনা আসলো, এখন একটা বিরাট মব জেলখানার দিকে ছুটতে লাগলো যে তাকে ওখানেই মেরে ফেলা হবে। কি করবে সরকার, কি করবে? এইসব মানে কি বলে যে ক্যাচি কথা বলে, হ্যাঁ, এটা বাহবা নেওয়া, এইটা আমরা দেখতেছি। দেখেন শেখ হাসিনা ফিরে আসবে কি আসবে না এইটা আমি বলতে পারবো না। আমি মানে অতটা পলিটিক্যাল অ্যাস্ট্রোলজি আমার নাই, আই এম নট অ্যাস্ট্রোলজার। কিন্তু একটা জিনিস আমি বুঝি, সেইটা হচ্ছে যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, হ্যাঁ, এই যে আইন করে যে নিষিদ্ধ করা হয়েছে, এইটা ব্যর্থ হবে, এই আইন কার্যকর হবে না। কিন্তু কার্যকর তো আছে, হবে না একটা পর্যায়ে। দেখেন মানে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত এরা মশা না যে কীটনাশক ওষুধ স্প্রে করে দিলাম আর মরে গেল, এটা মশক নিধন না, ঠিক আছে? এবং ওই যে একটা গান আছে না যে একটা চাবি মাইরা দিশি ছাইরা জনম ভরা চলতে আছে, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে। বঙ্গবন্ধু আওয়ামী লীগ নামের ঘড়ি, জিয়াউর রহমান বিএনপি নামের ঘড়ি, আর ওর কি জামাতের যে মাওলানা মওদুদির মানে জামাত নামের ঘড়ি, একটা চাবি মাইরা ছাইরা দিছে, জনম ভরা চলতে আছে, এটা চলতে থাকবে। এইটা এক সময় তো মুসলিম লীগও লোকে ভেবেছিল অনেক বছর চলবে, জাসদকে ভেবেছিল চলবে, চলে নাই তো। কেন চলছে না? মুসলিম লীগের মহসিন রশিদ মানে আপনার কি বলে যে সভাপতি, সেইভাবে তো চলছে না। দেখেন কোনো মতবাদ একেবারে নিঃশেষ হয়ে যায় না। আমার এক বন্ধু, তাকে আমি ইউনূস আমলে বলতেছিলাম, ইউনূস আমলে যে আচ্ছা তুমি এইসব প্রতিবাদ করো না কেন? এই যে এইসব হচ্ছে বলা যায় না আমি প্রতিবাদ করি না, আমি তাওবাদী মানে তাও ফিলসফিটা 2-2.5 বছরের একটা ফিলসফি। এটা হচ্ছে যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করো না, করতে যেও না, পরিস্থিতির গা ভাসায় দাও, এটা হচ্ছে তাও ফিলসফি। তো বলছে আমি তাওবাদী, আমি পরিস্থিতি ইনফ্লুয়েন্স করতে চাই না, আমি গা ভাসায় দিছি। এখন দেখেন 2.5 বছর আগের একটা মতবাদ, তারও একজন পাওয়া গেছে বাংলাদেশে, ঠিক আছে? সেটা তো আর টিকে থাকা না, সেটা তো ধরেন ঘড়ির ওই যে ফ্যাপসা কেসিং, লিভার হইল কলিজা, কিন্তু এখন ধরেন লিভার নষ্ট কিন্তু ফ্যাপসা কেসিং ঠিক আছে, তাহলে তো হবে না। আমার কথা হচ্ছে যে আমি তো আগেই বললাম একেবারে নিঃশেষ হবে না। এবং এইটা থেকে ধরেন মহসিন রশিদ, আমি এটা হাইপোথেটিক্যালি বলতেছি, আছে তো, হি ইজ শাউটিং এবং খুব বীরদর্পে আছেন। এখন এইখান থেকে যে করোলারি বের হবে না, এইটা হাউ ইজ ফর শিওর একটা পর্যায়ে গিয়ে, ঠিক আছে? তো ফলে কোনো মতবাদকেই আপনি ধ্বংস করতে পারবেন। এখন দেখেন এই আমি যেটা বলতেছিলাম মশক নিধন না, সেটা হচ্ছে যে ধরেন আপনি কি মনে করেন যে তারা ফিরে আসতে পারবে অতি সহসা? ও যে বলছে যে ট্রাভেল পাস চেয়ে বসবে না, আমি তো আগেই বললাম শেখ হাসিনা আসবে কি না এইটা তো আমি ফোর্সি করতে পারবো না,
এটা খুব, আমি যেটা ফোর্সি করতে পারবো সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ধ্বংস হবে না, ঠিক আছে, এইটা আমি ফোর্সি করতেছি। এখন দেখেন, এই যে মশা উদাহরণ দিলাম না, কেউ আবার মাইন্ড করেন না, এটা কিন্তু উপমা, উদাহরণ না। অনেকে করে কি উদাহরণকে, উপমাকে উদাহরণ মনে করে। আওয়ামী মশা, আওয়ামী মশা হচ্ছে অ্যানোফিলিস, জাতীয়তাবাদী মশা হচ্ছে কিউলেক্স, আর জামাতি মশা হচ্ছে এডিস, ঠিক আছে। এখন এই টাকা আপনি দিলেন হচ্ছে ম্যালেরিয়া, আরেক টাকা দিলেন ডেঙ্গু। তো এখন ধরেন এই 3 মশা, আপনি কখনো মশা নির্বংশ করতে পারবেন না। এইটা ইটারনালি চলতে থাকবে, আপনি যত কিছুই করেন এটার বংশ বিস্তার হবেই, ঠিক আছে। তো ফলে আপনি তো কি বলে যে আপনি কীটনাশক মানে ছড়িয়ে দিলে, স্প্রে করে দিলে, আর ভাবলেন যে সব মশা মরে গেছে। থিংস আর নট লাইক দ্যাট। এইটা যতদিন, আমি একটা কথা প্রায়ই বলি, যতদিন বঙ্গবন্ধু থাকবে, বঙ্গবন্ধুর ইমেজ থাকবে, যতদিন স্মৃতিসৌধ থাকবে, যতদিন শহীদ মিনার থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে। আবার যতদিন জিয়ার মাজার থাকবে, যতদিন জিয়ার ভাবমূর্তি থাকবে, ততদিন বিএনপি থাকবে। ফলে এই কেউ কাউকে নিরাকরণ করতে পারে। তাহলে আপনি কি এটা বলতে চাচ্ছেন যে দুটি দলই ব্যক্তি নির্ভর, কিন্তু দল কি তার নিজের কোনো শক্তি অর্জন করে নাই? দেখেন, এটা একটা আয়রনি যে আমাদের এই সাবকন্টিনেন্টে, অবশ্য ইন্ডিয়াতে এটা ভেঙে গেছে, আমাদের এখানে ভাঙে নাই। ডাইনেস্টি পলিটিক্স যেটা, হ্যাঁ, ইন্ডিয়া, শ্রীলঙ্কাতে ভেঙে গেছে, ইন্ডিয়াতে ভেঙে গেছে, পাকিস্তানও অলমোস্ট নাই। হ্যাঁ। তো ফলে ডাইনেস্টি পলিটিক্সটা আমাদের এখানে এখনো আছে এবং এইটা খুব, যেমন অনেকে এখনই বলতেছে জাইমা রহমান হচ্ছে তারেক রহমানের পরের প্রাইম মিনিস্টার, এখনই বলতেছে সবাই, সেটা দেখা যাচ্ছে। তাই না, কথাটা হচ্ছে আমাদের যে মগজের মধ্যে ডাইনেস্টি পলিটিক্সের যে অনিবার্যতা, এইটা আমাদের মগজের মধ্যে আছে, হ্যাঁ। তো এখন, এবং দেখেন, এই তো মানে বংশ পরম্পরায় যারা আসতে পারে তাদেরকে তো আমরা চিনি, তাই না? ওয়াজেদ, মানে সজীব ওয়াজেদ জয়, তারপরে ধরেন যে পুতুল, এখানে জাইমা ইত্যাদি। তো ফলে এইটা কি বলে যে এই ডাইনেস্টি পলিটিক্সকে মুক্ত হওয়ার আপাতত কোনো সম্ভাবনা আমি দেখছি না। এবং এই 3 দলের কোনো দলকে, দেখেন, জামাত ইসলামকে 5th অগাস্টের মাত্র 3-4 দিন আগে নিষিদ্ধ করা হয়েছে না? 3-4 দিন আগে, 5th অগাস্টের, আফটার 3 or 4 days জামাত দেখেন কত শক্তিশালী হয়ে মানে মঞ্চে আবির্ভূত হলো, তাই না? সো এগুলি খুব সিলি একটা ডিসিশন, হ্যাঁ, এটা খুবই সিলি ডিসিশন, এই যে কী বলে যে নিষিদ্ধ করা, হ্যাঁ। আপনি ডিপলি ইমপ্ল্যান্টেড আওয়ামী লীগ এবং বিএনপি, দিস 2 parties আর নট অনলি পলিটিক্যাল পার্টি, নট অনলি পলিটিক্যাল ফোর্স, ইট ইজ এ সোশ্যাল ফোর্স অলসো। এটা সামাজিক শক্তি, ঠিক আছে। এটা ডিপলি ইমপ্ল্যান্টেড ইন এভরি নুক অ্যান্ড কর্নার অফ দি কান্ট্রি। আপনি যে কোনো কি বলে যে একটা ইউনিয়নে যাবেন বা যে কোনো একটা উপজেলায় যাবেন, দেখবেন ওখানে 50-100 এরকম ডেডিকেটেড আওয়ামী লীগের আছে অথবা ডেডিকেটেড বিএনপি আছে, দেখবেন, হ্যাঁ। এবং জামাতও দেখবেন আপনি, ঠিক আছে। এবং তারা ডেডিকেটেড, 2 দলের ডেডিকেটেড আছে। তো ফলে আপনি এটাকে কীভাবে ধ্বংস করবেন? এটা তো ধ্বংসযোগ্য না। আপনি কি এই বিষয়ের সাথে একমত আসিফ আশরাফি পাপিয়া, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা যাবে না, অথবা এটা কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা ঠিকও না এবং নিষিদ্ধ করা যাবেও না। নিষিদ্ধ করার, আমাদের বিরুদ্ধে যে অত্যাচারগুলো 15 বছর করছে, তাহলে আমি ভিকটিম, তা আমি তো সেটা নিয়ে সোচ্চার ছিলাম। তাহলে আমি যদি সেই কাজে একই রকম কাজ আরেকজনের বেলায় করি, তাহলে বিশেষ করে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ। আপনি অপরাধের বিচার করেন, সেটা নিয়ে কারোর কোনো ক্ষোভ নাই, আক্ষেপও নাই, তবে বিচারটা আন্তর্জাতিক মানসম্পন্ন এবং স্বচ্ছতার ভিত্তিতে বিচারটা করতে হবে। তারপরে এই যে মামলার যে বিশাল আসামি, বিশাল কিছু, এগুলোও তো এখানে একটা রাজনৈতিকীকরণ হয়েছে। এখানেও একটা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য হাসিলের একটা চরিতার্থের মামলা অধিকাংশ ক্ষেত্রে হয়েছে। এত লোক তো একটা ওয়ার্ড আওয়ামী লীগ তো আর অপরাধী না, এবং সে শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। শেখ হাসিনা আসা বাংলাদেশের জন্য একটু দুরূহ বাংলাদেশে, কারণ শেখ হাসিনা আসবে না বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সরকার আনবে, আমার মনে হয় কোনোটাই না। উনি আসবেও না, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ওনাকে আনতেও পারবে না, ভারত ওনাকে ছাড়বেও না। কারণ একটা স্থিতিশীল বাংলাদেশে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টাই যখন ভারত বেশি উদ্বিগ্ন এবং খুব নিরাপদ সহকারেই এরকম পরিস্থিতির ভিতর থেকে সে ভারতেই নিয়ে গেছে, তবে এই তোপের মুখে তাকে ফেলে দিবে বিচারের জন্য, এটা আমি
ব্যক্তিগতভাবে আমার আস্থা এবং বিশ্বাস। নিরীহ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করতে থাকে, আটকাতে থাকে, অথবা এক ধরনের ধরপাকড় শুরু হয়ে যায়। কেননা যারা এই ধারণাগুলি দিচ্ছেন তারা বলেন যে তারা বিরাট সমাবেশ করবেন, এয়ারপোর্টে দাঁড়িয়ে তাকে রিসিভ করবেন, মানে এই ধরনের কথাবার্তা বলেন। তো এটা তো এক ধরনের প্যানিক ক্রিয়েট করে এবং তারপরে দেখা যায় যে নিরীহ কর্মীরা জেলখানায় ঢুকে বসে থাকেন। তো এটা করে লাভ কি? শুনেন, যে আসবেন তিনি তো চলে আসতে পারেন, না চলে আসলেই হয়। এই যে বৈরিতা না, চরম বৈরিতা এবং অনৈক্য, আমি একটু একাডেমিক হই, কিছু মনে করেন না, সেটা হলো আমাদের ইউনূস সাহেবকে না রাশিয়ার গর্বাচেভের সাথে তুলনা করা যায়। আপনি অ্যানালজিতে একটু দেখেন, শুনেন। সেটা গর্বাচেভ যখন 1985-এ আসলো, তখন উনি দুইটা প্রোগ্রাম নিলেন, একটা গ্লাসনোস্ট আর পেরেস্ট্রোইকা। গ্লাসনোস্ট হচ্ছে ওপেননেস, আর পেরেস্ট্রোইকা হচ্ছে রিস্ট্রাকচারাইজেশন, পুনর্গঠন। তো সংস্কার, হ্যাঁ, সংস্কার। তো আপনি আবার একবার আপডেটেড করলেন, ভাষণ দিলেন। যাই হোক, এখন এইগুলি করে কি হলো? ওপেননেস, গণতন্ত্রায়ন, ডেমোক্রেটাইজেশন, কি হলো? সোভিয়েত ইউনিয়নটা 15টা হয়ে ভাগ হয়ে গেল, তার ধ্বংস হয়ে গেল দেশটা। এবং এই ধ্বংস হয় না, 15টি নতুন চিন্তা জাগ্রত হয়েছে। কারণ আপনি যদি গ্লাসনোস্টের পক্ষে থাকেন, তাহলে তো এই যে কথা ওপেন না, প্রবলেমটা কোন জায়গায় হয়েছে? তারপরে দেখা গেল যে সবাই কথা বলতে বলতে আলাদা হয়ে গেল। প্রবলেমটা কোন জায়গায় হয়েছে? প্রবলেমটা হলো যে আগে যেটা বাইপোলার পৃথিবী ছিল, সেটা ইউনিপোলার হয়ে গেল। এই যে ট্রাম্পের যে দম্ভক্তি, হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন থাকলে কিন্তু এই দম্ভক্তি থাকতো না, তখন কিন্তু বাইপোলারই থাকতো। তখন কি আমরা দুইটা চুক্তি করতাম? আচ্ছা দেখেন, আপনি এখন মিলান, ইউনূস সাহেব এসে কি করলো? একই জিনিস, কিন্তু মন খুলে কথা বলো, ওপেননেস, ঠিক আছে, আর সংস্কার, ওই যে রিস্ট্রাকচারাইজেশন। তো গর্বাচেভ দেশটা ভেঙে দিল, আর ইউনূস সাহেব এই যে একই জিনিস করে আমাদের যে জাতীয় ঐক্য, এই যে মানুষে মানুষে যে মানে সহানুভূতি, মানুষে মানুষের যে সহমর্মিতা, এটা বিনষ্ট করে দিল, একেবারে শেষ করে দিল, জাস্ট শেষ করে দিল। এবং এইটারই মানে আমরা যা এখন দেখতেছি, এগুলি সব হচ্ছে এইটার এফেক্ট। এই যে আপনার মনে আছে, উনি একেবারে 0 আওয়ারে বলছিলেন যে ওনাকে কে বলছে যে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আমরা ঐক্য চাই, তারপরে আবার একটু শব্দটা একটু অন্য হয়ে বলছে আমরা একতা। আমার মনে আছে, হাউ ফানি, হ্যাঁ, মুখে বলতেছেন একতা চাই, ঐক্য চাই, অথচ পুরো জাতিটাকে বিভক্ত করে ফেলছেন। এমন বিভক্তি যে শুধু আওয়ামী লীগ আর বিএনপির বিভক্তি না, দেখেন বিভক্তিগুলি দেখেন আপনি, এনসিপি ভার্সেস বিএনপি, তারপরে আওয়ামী লীগ ভার্সেস জামাত ভার্সেস এনসিপি, মানে নানা রকম বিভেদ তৈরি করে দিয়ে, হ্যাঁ, উনি সটকে পড়লেন। তো ফলে এখন তো এগুলো আমাদের ভোগ করতে হবে। এই অনৈক্যের যে ফলাফল, এটা তো আমাদের সাফার করতে হবে, তো আমাদের এটা তো উপায় নাই কোনো। দেখেন, অনেকে বলে না, অনেকে আশাবাদী হয়, এই যে ইলেকশনের আগে অনেকে আশাবাদী হয়েছে। আমি কিন্তু মোটেও আশাবাদী হইনি ইলেকশনের আগে, যে একদিন কিছু লোক একটা করে কাগজ আপনার যে ব্যালট বক্সে ফেলবে আর দেশটা ভালো হয়ে যাবে, এত আহাম্মক আমি নই, হ্যাঁ। এবং মানে আমাকে যখন কেউ এখন জিজ্ঞেস করে যে আর ইউ অপটিমিস্টিক, ইংরেজিতে একটা বাগধারা আছে, নিশ্চয়ই আপনি জানেন, শেমলেসলি অপটিমিস্টিক, হ্যাঁ। যখন সবাই হতাশা দেখে, এর বিপরীতে যখন কেউ আপনার পজিটিভ দেখে, হোপফুল হয়, তাকে বলা হয় শেমলেসলি অপটিমিস্টিক। তা আমি এখন শেমলেসলি অপটিমিস্টিক, হ্যাঁ, যে অপটিমিস্টিক বলতে হয়, এই কারণে আমি একটা শেমলেসলি লাগাই দিই। কোনো সিলভার লাইন পর্যন্ত নাই, শো এ ক্লাউডি স্কাই, আপনি কোনো সিলভার লাইন দেখতে পারবেন, দেখেন না। আপনি ভাবছেন একটা অন্ধকার সময় চলছে এবং অন্ধকারের পরে কোনো সিলভার লাইনিং নাই, সিলভার লাইনের কোনো, ওই যে আমরা একবার একজন উপদেষ্টাকে বলতে শুনেছিলাম 1/11 এর পরে যে টানেলের শেষে আলো দেখা যাচ্ছে, তো টানেলের শেষে আলো নাই, আপনি বলতে চান? দেখেন, আপনি কি দেখেন কোনো আলো দেখেন? আপনি দেখেন, আমরা কিন্তু টানেলের শেষে তো আলো থাকবেই, কারণ টানেল তো টানেল দুই পাশেই খোলা, তো কোনো একদিক দিয়ে তো আলো ঢুকবে, টানেলের শেষে আলো থাকবে, যে কোনো টানেলের দুই দিকে আলো থাকবে। তা টানেলের শেষে তো ওইটা তো একটা অদ্ভুত কথা বলেছে, হলো তো ওইটা তো দেখাই যাচ্ছে আলো, তাই না? না, কথাটা হচ্ছে যে দেখেন, মানে আমরা তো, আপনি অন্ধকার কেন দেখছেন? এই অন্ধকার কোত্থেকে হলো?
মানে কেন আপনি এটাকে অন্ধকার দেখছেন? বিভেদ তৈরি হচ্ছে, গ্লাসনস্ত এবং পেরেস্ট্রয়কার মতো উনিও কথা কয় এবং মন খুলে কথা বলা এবং সংস্কার করেছেন, কিন্তু আপনি কি তারপরে ভাবছেন আমরা এতই বিভক্ত হয়ে গেছে যে আমরা আর এক হতে পারবো না? না না, এটা নেক্সট টু, এটা বললাম তো, আপনি সোসাইটি যে জায়গাটায় চলে গেছে এখান থেকে ফেরত আসতে এখান পারা থেকে, যাবে না। ওই যে আপনি জুলিয়াস সিজার নিশ্চয়ই পড়ছেন, ওখানে বলা হচ্ছিল যে রুবিকন হ্যাজ বিন ক্রসড। হ্যাঁ, রুবিকন নদী পার হয়ে গেলে রুবিকন একটা নদী, হ্যাঁ। রুবিকন পার হওয়া যাবে না, এটাই বলা ছিল। লিজিয়ন রুবিকন ক্রস করবে না। হ্যাঁ, করলে আর এই কিন্তু পারে কোনো আসা যাবে না। জেনারেল যদি রুবিকন ক্রস করে তাহলে সেটা বিরাট। হ্যাঁ, এবং রুবিকন ক্রস করলে আর এই পারে আসা যাবে না। ওই এটার একটা আরেকটা ইংরেজি আছে, দি ডাই ইজ কাস্ট, মানে ওই পারে গেলে আর আসা যাবে না। মানে লোহা ঢালাই করা হয়ে গেছে, এটা আর ভাঙা যাবে না, ঢালাই শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। তো ফলে এইটা শুনেন, উই ডোন্ট হ্যাভ any immediate solution, we don't have any mid-term solution, even we don't have any long-term solution. Our solution is a matter of century. আপনি মনে করছেন যে অনেক বছর লেগে যাবে? হ্যাঁ, 100 বছর, এ সেঞ্চুরি। এটা ডাচ ডেনিসদের মতো। ডাচ এবং মাত্র 2 বছরে 50 বছরে 12টা বাজানো সম্ভব? শুনেন, আপনি তো অনেক লেখাপড়া করেন। ডাচ ডেনিসরা কি ছিল? পাইরেটিস, স্ন্যাচার, ওই কি বলে যে ডাকাত বলা যায় আর কি। তারা আজকে সিভিলাইজ না? হ্যাঁ, নরওয়েজিয়ানরা ভাইকিং ছিল, তারা সবচেয়ে সিভিলাইজ কল্যাণ রাষ্ট্র। ডেনিশ। তো এইটা কতদিন লাগছে? ওভার দি সেঞ্চুরি হয়েছে, তাই না? তা আমাদের দেখেন, আমি এটা বোধহয় রিপিট হয়ে যায়। আপনার কাছে আসবো, কারণ এই আপনি ভাইকিং থেকে শুরু করে সব পাইরেটসি পর্যন্ত চলে গিয়েছেন। আসিফ আশরাফি পাপি, আপনার কি মনে হয় আসলেই কি ডক্টর ইউনূসের শাসনের সময় এতই বিভক্তি তৈরি হয়েছে যে বিভক্তির দায় এখন আপনাদের সরকারের উপর এসে চেপেছে? তার আগে আমি একটু বলিনি যে আমি আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটা বলতে যেতে ব্রেকে গেলেন। হ্যাঁ, আপনি বলছিলেন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আসলে ঠিক না। এখানে ভোটার আমি থাকছি, ভোটের অধিকার আমার থাকছে, হয়রাজ আমি প্রার্থী হতে পারছি না। তাহলে বিষয়টা কি হলো? এটা আপনার সংবিধান সম্মত অধিকার আদায় কি হলো? না, হলো না। হলো না। তো আমি সংবিধানকে সম্মান যদি করি, তাহলে আমাকে এই বিষয়টা এখানে দেখতে হবে। আমাকে কিন্তু আপনার প্রার্থী দল হতে তো হবে। এই আইনটাকে রক্ষা করেছে। এটা তো আসলে তৈরি করেছিলেন মূলত অন্তর্বর্তী সরকার, তারা হ্যাঁ, একটা সেটাকে ক্লজ ইয়ে যুক্ত করছে, করেছিলেন। সেটাকে হচ্ছে ইয়ে করছে, মানে এটাকে বাতিলও করেনি, অনুমোদন দিচ্ছে। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে কিছু ঐতিহাসিক খারাপ কাজ করে গেছে। যেমন? যে ঐতিহাসিক খারাপ কাজগুলো ইতিপূর্বে এভাবে কখনো হয়নি। জামাতে ইসলাম একটা রাজনৈতিক সংগঠন অনেক আগে থেকে, আওয়ামী লীগের আগে এদের জন্ম, বিএনপির আগে জন্ম, ঠিক আছে সেটা। কিন্তু ঘটনা হচ্ছে এরা সবসময় এ দল ও দলের কাছে সুবিধা খেয়ে, মানে দেশবাসীর কাছ থেকে যেমন সারা পৃথিবীওয়ারি জাকাত, ফেতরা, সাদকা, ইয়ানত, হাদিয়া, বায়তুল মাল এগুলো যেমন করে, ঠিক আওয়ামী লীগ বিএনপির কাছ থেকেও সারা জীবন, ইভেন জাতীয় পার্টির কাছ থেকেও বেনিফিট নিয়ে চলেছে, যেখানে লাভ মনে করছে ব্যাঙের মতো টপকে গেছে। সেই একটা রাজনৈতিক সংগঠনকে সে হচ্ছে একটা বিরোধী দলের জায়গায় যে নিয়ে গেল এবং তাদেরকে একটা সেট আপ নির্বাচনের ভিতরে নিয়ে এসে তারা বিরোধী দল বাংলাদেশের তৈরি হলো, এইটা বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা ঘটনা। এবং এই ঘটনাটার দায় ডক্টর ইউনূসকে তো নিতে হচ্ছে না, কারণ উনি দেশে থাকবেই না, উনি দেশে রাজনীতি করবেন না, প্রয়োজন বোধে আসবেনই না, কিন্তু বাংলাদেশের মানুষকে তো দায়টা নিতে হচ্ছে। আজকে যে কোনো একটা ঘটনা সামাজিকভাবে একটা মানুষ বিকারগ্রস্ত হয়ে ব্যক্তিগত দায় নিয়ে কোনো কাজ যদি করে থাকে, সেই দায়টা তো রাষ্ট্রের উপর চাপাই দিচ্ছে এরা। এখন সব সময় যদি বিভ্রান্তিমূলক অপব্যাখ্যার দ্বারা বাংলাদেশের প্রকৃত প্রবাহকে বিপথে নিয়ে যাওয়ার একটা সর্বত্রই ব্যাপক প্রবণতা লক্ষ্য করা যায়, তো এখানে আলটিমেটলি নির্দিষ্ট লক্ষ্যে গোলে আপনি কি পৌঁছাতে পারছেন? আপনি আমি কি পারবো না? রাষ্ট্র নির্বিঘ্নে শান্তিতে রাষ্ট্রের কাজগুলো করতে পারবে। অলওয়েজ কিন্তু একটা ট্রাভেল, অলওয়েজ একটা ডিস্টার্ব। স্বাভাবিক কারণে এই সুযোগটা আওয়ামী লীগ নিলে তো নিতেই পারে, কারণ সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদে জামাত ইসলামে আপনি হিসাব করে দেখেন কয়টা নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিল, কয়টা পৌরসভার চেয়ারম্যান ছিল, কয়টা মেয়র ছিল। এখন তারা ওই আওয়ামী লীগের লোকগুলোকে এনসিপিও হায়ার করতেছে, সমর্থন দিবে বলে, ভোট করাবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। জাতীয় নির্বাচনের সময় এনসিপিও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। তাহলে নতুন বাংলাদেশে তো এটা শব্দ না, এটা তো পুরাতনই জিনিস। এপিট ওপিট করা, ডিগবাজি খাওয়া, টপকে যাওয়া। এখানে আপনি নতুন তো কোনো কিছু পাচ্ছেন না।
তাহলে আজকে শুধু দোষারোপের রাজনীতির জন্য আমরা সারা জীবন বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপিকে কথা শুনতে হয়েছে যে একজন আরেকজনকে দোষারোপ করে। তো এই নতুন বন্দোবস্তকারীরা কি এক্সাম্পলটা তৈরি করলো, এবং এদের উদ্যোক্তা তো ইউনূস, এবং এরা ডক্টর ইউনূসের কাছ থেকে কি শিক্ষাটা পেল? এবং অনেক বিশ্ববিদ্যালয় খুব লার্নেড শিক্ষিত ব্যক্তিরাও এই এনসিপি এবং জামাত ইসলামের সাথে জড়িত আছে। উপদেষ্টা অর্থমন্ত্রী হবে এরকমও নর্থ সাউথের টিচার আছে যে ইস্তেহার পর্যন্ত জামাত ইসলামে লিখে দিচ্ছে। এখন এগুলো তো বাংলাদেশকে আরও একটা অতল গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে। মিথ্যা অভিযোগে অভিযুক্ত হতে হবে, সরকারকে এরকম একটা পরিস্থিতির ভিতর তারা নিয়ে যাচ্ছে, এবং সরকার এটা এখন থেকে কিভাবে ট্যাকেল দিতে হবে, জনগণকে আরও ব্যাপক সচেতন হতে হবে, এই অপপ্রচারের হাত থেকে আপাতত রাষ্ট্রকে মুক্ত করা। এবং তার কাজ তো রেডিও, সে যদি ছবি দেখাবে কোথাও না কোথাও। আবার ওইখানে বলা হয়েছে ফেসবুকে যে সংবাদ প্রচারিত হয়, সোশ্যাল মিডিয়া না, কিন্তু মানে ইউটিউবে প্রচার হলে আবার পড়া যাবে মনে হয়, মানে আমরা জানি না আসলে। এই আদেশটার মধ্যে এক ধরনের অদ্ভুত বিষয় রয়েছে। সামাজিক মাধ্যম না বলে বলা হয়েছে ফেসবুকে। আদেশটা কি প্রকৃত আদেশ সেটা তো জানি না, অনেকে এটাকে নিউজ করেছে, চেক করছে কিনা আমি জানি না, অনেকেই নিউজ করেছেন এটা। তবে আমার মনে হয় না, বাংলাদেশ টেলিভিশনে যে ঐতিহ্য, শাড়ি পরেই কিন্তু সংবাদ পাঠিকা থেকে শুরু করে উপস্থাপিকারা এবং যারা অনুষ্ঠান অ্যাঙ্করিং করে সারা জীবনে আমি ছোটবেলা থেকে দেখে না, আসছি। টেলিভিশনের এটা ঐতিহ্য, কিন্তু বেতার তো আর না, বেতারে যার যার মতো এটা তো নির্দেশ দিয়েছে বেতার, তো যেটা দেখা যায় না সেটা বলে তো লাভ নেই। কিন্তু তারা ফেসবুকে ওই দেখিয়ে সংবাদ প্রচার করে এখন। অর্থাৎ তারা এমনিতে বেতার, কিন্তু ফেসবুকে তারা টেলিভিশন, মানে ফেসবুকে তারা ভিডিও দেয়। জানি না এরকম অদ্ভুত টাইপের। হ্যাঁ, এখন অনেক এফএম বেতার কেন্দ্র একই কাজ করে। হ্যাঁ, অদ্ভুত টাইপের সার্কুলার। এটা তো কিন্তু টিপের সমস্যা কি আপনার? টিপে আমি সমস্যা তো দেখি না, কারণ আমি জামাত ইসলামের মহিলা এমপি মারদিয়ার মুখিতে শুনলাম, ওনাকে জিজ্ঞেস করলো আপনারা শরিয়া আইন মাফিক দেশ চালাম, শরিয়া আইন তো পরিবর্তনযোগ্য। তারপর পোশাক আশাকের গেঞ্জি প্যান্ট কি পরতে পারবে? ওগুলো কেন পারবে না? যার যার যেরকম স্বাধীনতা সে তো সেরকম পাবে। তো এই ভদ্র মহিলা কিসের ভিত্তিতে সার্কুলারটা দিল? এখন এই সার্কুলারটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। এটা আসল না নকল এটা জানার উপায় নাই, তবে অনেকগুলি জায়গাতে সংবাদটা প্রচারিত হচ্ছে। আমি তো সিগনেচার সহ অফিস অর্ডারটা দেখলাম, ফেসবুকে দেখলাম। আপনার কি মনে হয়েছে? এটা অনেক সময় সিগনেচার সহই নকল হয়, কিন্তু এটা সম্ভবত আসল, কেননা এখনো কেউ প্রতিবাদ করেন নাই। আর কিছু জায়গা তো ঠিকই, যদি সত্যি সত্যি বেতার হয়ে যায় দৃশ্যমান খবরের মাধ্যম, এবং সেখানে যদি কেউ এখন তো ধরেন যে গেঞ্জি পরে হাজির হয়, গেঞ্জি পরাটা ঠিক আসলে আমরা গণমাধ্যমের খুব একটা পছন্দ করি না। আপনি যে বললেন যে বেতারে কেন এই যে মানে ছবি দেখা হবে, কিন্তু বেতারকে কেন ছবি প্রচার করতে? না, এটা তো বর্তমান যুগটা তো চলতেছে আপনার এক্সিবিশনিজম, প্রদর্শনীবাদের যুগ চলতেছে এখন। এটাকে তারা বলছে কনভার্জিং মিডিয়া, মানে রেডিও হচ্ছে টেলিভিশন, টেলিভিশন হচ্ছে রেডিও। কখনো কখনো টেলিভিশনে কোনো ছবি থাকবে না, আমরা খালি শব্দ শুনবো, আর কখনো কখনো বেতার ভরা ছবি থাকবে। মানে এই অদ্ভুত একটা ওই যে রুবিকন, এইখানে রুবিকন পার হয়ে গেছে। না, এখন দেখেন, আমি না একটা জিনিস বুঝতেছি না যে এই গভর্নমেন্ট কি ইন্টারিম গভর্নমেন্টের কন্টিনিউশন কিনা, এটা আমার কাছে না একটা দ্বন্দ্ব আছে একটা, যে কি ব্যাপারটা কি। কিছু কিছু ক্ষেত্রে তো এটা কন্টিনিউশন, ইন্টারিম গভর্নমেন্টের প্রচুর মানুষ জায়গা মতো রয়ে গিয়েছে, এবং তাদের কারো কারো বিরুদ্ধে বড় অভিযোগ আছে। হ্যাঁ, এবং আমার কাছে মনে হচ্ছে মানে তারেক রহমান সাহেব হ্যাজ বিকাম এ ক্লাসিক্যাল ডেমোক্র্যাট। উনি কোনো কিছুই মানে কি বলে যে তার মতের বিরুদ্ধে গেলেও আমার মনে হচ্ছে না যে এইটা প্রতিবাদ করতে হবে বা এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে। উনি সব কিছুতেই মেনে নিচ্ছেন, সব কিছু মেনে নিচ্ছেন, এরকম একটা আমার কাছে মনে হচ্ছে। এটাকে মেনে নেওয়া না বলে কি এটাও বলা যেতে পারে যে উনি সবাইকেই বলতে দিচ্ছেন বা সবাইকে সুযোগ দিচ্ছেন? না, আপনি তো বলতে ফ্রিডম অফ স্পিচ মানে এই না যে আপনি আপনার রাষ্ট্রের চরিত্রের বিরুদ্ধে কিছু বলবেন, আপনি আমাদের কনস্টিটিউশনের বিরুদ্ধে কিছু বলবেন, বা আপনি আমাদের যে বেসিক স্ট্রাকচার অফ দি সোসাইটি তার বিরুদ্ধে যদি আপনি যান, এইটা তো আপনি একটা শিশু যদি স্কুলে যেতে না চায়, এটা কি এই ফ্রিডম কি মানা যায়? বা কেউ যদি ফ্রিডম মানে তো একটা অবাধ কিছু না, তাই না? ইট হ্যাজ গট সাম লিমিটেশনস, তাই না? তো এখন মানে এই যে যেমন ধরেন যে এই যে আপনি যেটা বললেন না, এই যে যেটা বেতার যেটা নির্দেশিকা দিছে, এটা টোটালি আপনার নারী স্বাধীনতার প্রতি এক ধরনের আঘাত, টোটালি। হ্যাঁ, সব রাখতে হবে, আপনার আব্রুত রাখতেই হবে, কিন্তু টিপ আমার মনে হয় যে আপনি বললেন না যে টিপ কেন, টিপের মধ্যে বোধহয় এক ধরনের হিন্দুইজম
মানে দেখা যায় আর কি, মানে অনেকে বলে এটা আর কি, টিপটা হচ্ছে টিপটা এমনি আপনার ইসলামিক ধর্ম মতে এটা দেয়াটা ইসলামিক ধর্ম সঠিক না, সঠিক না। সেটা দেয়াটা সঠিক না। কিন্তু বাংলাদেশ যেহেতু বিভিন্ন ধর্মের মানুষ আছে, এখন একটা হিন্দু ধর্মের মানুষ তো টিপ দিবেই, তার টিপের স্বাধীনতাতে আমি কেড়ে নিতে পারবো না। তো ধরেন যে তারপরে একটা বুদ্ধ কিন্তু এই আদেশে ওইভাবে আলাদা করা হয়নি, বলা হয় না যে অন্য ধর্মের কেউ দিতে পারবেন, বা এটা কোনো ধর্মীয় আদেশ, এটা জেনারেলি বলা হয়, এটা বলা হয় না, জেনারেলি বলা হয়েছে সবাই, কেউ জেনারেল মানে কিন্তু তাদের তো এটা ধর্মীয়, আমাদের ধর্মে নিষেধ আছে, বাট অন্য ধর্মে তো নিষেধ নাই। আমার কাছে কেন জানি সন্দেহ হচ্ছে যে এটা ফেক হতে পারে, হয়তো এমন একটা সময় আসবে যে সিনেমার এখনকার যে সিনেমাগুলো আমরা দেখি আর কি, এটা এখানে বোধহয় একটা রেস্ট্রিকশন আসবে, হয়তো এমন একটা সেন্সর বোর্ড করা হবে যারা এগুলো মানে এই যে আমরা নাচে গায়, হ্যাঁ, এক ধরনের রিভিলিং ড্রেসও পরে অনেকে, এবং এটা অদ্ভুত ব্যাপার। দেখেন ঢাকা শহরে অনেক জায়গায় আছে, পশ এরিয়াতে আছে, নানা রকম পার্টি হয় এবং সেখানে ধরেন যে এক্সট্রা রিলিজিয়াস অনেক কিছু হয়, হ্যাঁ, মদ খাওয়া হয়, তারপরে নাচানাচি হয়, ইভেন সেগুলি দিয়ে কিন্তু কোনো খবর নাই, হ্যাঁ, সেগুলিতে খবর নাই, মানে অন্য যেসব মানুষকে বেড়া জালের ভিতরে সাধারণ মানুষকে ইয়ে করা আসল জায়গায় করবে না, ঠিক আছে। তো ফলে এগুলি কেন এগুলি হচ্ছে, আপনার কি মনে হয় এটা একটা সূক্ষ্মভাবে এই ধরনের একটা চেষ্টা এটা চালু আছে? কেননা অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ব্যাংকে একবার এরকম একটা নির্দেশ জারি কিন্তু এটা কি বাংলাদেশ রেডিও? হ্যাঁ, আমাদের আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমাদের বেতার না, একটা হইতে পারে কি আমি বলি, সরকারটা তো বিএনপির, কিন্তু কোনো জায়গায় হয়তো আপনার বিএনপির আদর্শের বিপরীতে কোন ভাই, এই যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সেটআপের কথা বললেন না, প্রশাসনিক টোটাল সেটআপ যা করে গেছে সবই তো জামাত, 100% জামাত সেটআপ করে গেছে। ওইখানে যখনই আপনি 2-4টা বদলাতে যাচ্ছেন, সাথে সাথে জামাত প্রতিবাদ করে দেখছেন না, বলছে দলীয়করণ করছে। এখন ওটাকে রেখে দিলে হবে সার্বজনীনকরণ, আর সরালেই বলছে দলীয়করণ। তো পারপাস গভর্নমেন্টকে যদি বিতর্কিত করার চেষ্টা করে একটা অফিসিয়াল চেয়ারে বসে, গভর্নমেন্টকে বিব্রতকর পরিস্থিতিতে রাষ্ট্রের ভিতরে ফেলে, ওইটাকে কেন পরিবর্তন করবে না? পরিবর্তন তো অবশ্যই করবে এবং পরিবর্তন করা উচিত। বর্তমান সরকারের প্রথম কাজ হচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে অন্তর্বর্তীকালীন সরকার যে সেটআপ করে গেছে, এই সেটআপটা আগে সরানো। এই সেটআপটা সরালে বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সেই সেটআপ সরানোর কোনো উদ্যোগ কি আপনার দল বা আপনাদের নিতে সরকার হবে? নিচ্ছে? সরকারকে অবশ্যই নিতে হবে, না নিলে সরকারকে অনেক ঝামেলার ভিতরে পড়তে হবে, অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে, অনেক বিতর্কে পড়তে হবে। মেধাভিত্তিক সমাজ তৈরি করতে গেলে যদি অন্য দলে মেধাবী লোক থাকে, তাকে কি দলীয়করণের কারণে বাদ দেওয়া উচিত? না, মেধাভিত্তিক লোক সেটা হচ্ছে ভিন্ন জিনিস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেমন ভিসি 500 কার্য দিবসে 499টা নিয়োগ দিচ্ছে, শ্বশুর থেকে, শাশুড়ি থেকে, শালা থেকে, সম্বন্ধী থেকে। তো ওনাদের নিরপেক্ষতা তো এইরকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি ছিলেন, ডাকসুর ভোট করে গেলেন, তো ওনার তো বায়োডাটা তো খুবই হাই, বাট অ্যাক্টিভিটি খুব লো। এবং কিভাবে ওই নিউ মার্কেটে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপায়, ঘুষ প্রলোভন, উন্নত খাবারের নামে টাকা পয়সা দিয়ে ছাত্র সমাজের ভোট কিনে নীতি নৈতিকতা বিবর্জিত একটা ঘটনা, যেখানে ছাত্ররা নেতৃত্ব দিবে, নেতৃত্বে একটা ভেজাল জিনিস কিন্তু ঢুকাই দিয়ে গেল। এখন এই যোগ্যতা আপনি কি নেবেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি মনে করেন যোগ্য লোক দলীয় হলে আরো ভালো? যোগ্য লোক তো দলীয় হচ্ছেই না, তাকে তো প্রমোট করে বলছে যোগ্য, আপনি চিটাগাং ইউনিভার্সিটিতে যে ফার্স্ট হয়েছে 1 থেকে 9 জন, তাকে চাকরি নেওয়া হয় না। 10 নাম্বার যে আত্মীয় হচ্ছে তাকে চাকরি নেওয়া হচ্ছে। অল্প একটু শুনতে চাই, এবং তার সঙ্গে আরেকটি বিষয় শুনতে চাই, সেটি হচ্ছে আমাদের পাশের দেশে নির্বাচনের পরে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে নির্বাচন পাশের দেশে, সেইখানে যিনি ওই স্টেটের যিনি আধিকারিক হয়েছেন, অর্থাৎ জনাব শুভেন্দু, তিনি এখন সেইখানে এক ধরনের হোল্ডিং এরিয়া বানাচ্ছেন এবং সেইখানে সন্দেহজনক শরণার্থী অথবা অনুপ্রবেশকারীদেরকে সেখানে রেখে দেওয়া হচ্ছে, এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্প, এবং সাথে কাঁটাতারের বেড়াও তৈরি করছে। তো এই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ করতে চাই। প্রথমে আলাপ করতে চাই বিচার। না, আপনি যে বললেন না যে আরো কিছু বিচার, আপনি বললেন যে আরো কিছু বিষয় যুক্ত হয়েছে। আপনি দেখেন, আপনি যদি ফেসবুক নিয়মিত দেখেন তাহলে দেখবেন যে এভরি ডে ইজ এ স্যাড ডে অ্যান্ড সাম ডেজ আর এ প্যাকেজ অফ স্যাডনেস। মানে কিছু দিন আছে যে এত বেশি দুঃসংবাদ, এত বেশি দুঃখ, আর প্রতিদিন কিছু না কিছু থাকবেই যেটা আপনার মনকে খারাপ করে দিবে। হ্যাঁ, এবং এই জন্য আজকাল আমি ফেসবুকটা একটু
মানে খুলিই না আর কি। হ্যাঁ, এবং সবচেয়ে বিপজ্জনক হলো যে আমরা যে যে কথা বলি না, এই যে কথা বলি, এগুলি কিন্তু মন্ত্রীরা বলেন বা যারা দেশ রাষ্ট্র চালায়, এরা খুব যে কেয়ার করে মনে হয় না। তাদের কোনো এসব বিষয়ে তাদের কোনো আমাদের কথার সমালোচনার কোনো মূল্য নেই তাদের কাছে। আমি নাম দিছি টেফলন পলিটিশিয়ান। হ্যাঁ, এই যে টেফলন, এই যে কেমিক্যাল কম্পাউন্ড, এই যে কড়াইতে লাগায় আর কি, তার গায়ে কিছু লাগে না। আপনি যতই বলবেন না কেন, গায়ে পিছলায় যাবে। টেফলন, হ্যাঁ, টেফলন পলিটিশিয়ান সবাই। কেন আমরা কথা বলি জানি? ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে যেটা ব্যবহার, হ্যাঁ, ননস্টিক অ্যান্ড হিট রেসিস্ট্যান্ট। হ্যাঁ, তো ফলে এভরি পলিটিশিয়ান ইজ এ টেফলন পলিটিশিয়ান। সবার, নট অনলি সরকার, বিরোধী দল বলে সবাই, কেউ কোনো কথা গায়ে মাখে না। এখন দেখেন, আমরা 5ই আগস্ট কি ভাবছিলাম? এই যে আপনি রেপের কথা তুললেন না, এই যে বিচার, আমরা 5 আগস্ট ভাবছিলাম যে ইউনূসের মতো একজন জ্ঞানী লোক একটা বোধহয় কালেকটিভ উইজডম দিয়ে বোধহয় দেশটা চলবে। আমরা কি দেখলাম? কালেকটিভ ইগনোরেন্স দিয়ে দেশটা চলতে লাগলো। হ্যাঁ, এবং এক ধরনের মানে কি বলে অজ্ঞতা, কুসংস্কার দিয়ে দেশ চললো। হ্যাঁ, ফলে এই জায়গায় আসছি, এটা উই ওয়ার ডেস্টাইন টু, আমাদের এখানে আসতেই হতো। যে শাসন নাম ইউনূস সাহেব দিছে আমাদেরকে, এই জায়গায় আমাদের আসতেই হতো, কোনো উপায় ছিল না। হ্যাঁ, যাই হোক, এখন এই যে রেপ না, এই যে বিচার টিচার, এখন দেখেন বিচার নিয়ে আমি একটু কথা বলি। সেটা নট অনলি রেপ, বিচারের কিন্তু 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনার ওটার কি বলে যে কোর্টস অফ জেনারেল জুরিসডিকশন, আর একটা হচ্ছে কোর্টস অফ এটার কি বলে লিমিটেড জুরিসডিকশন। ঠিক আছে, এখন কোর্টস অফ জেনারেল জুরিসডিকশন যেটা কাস্টোডিয়াল সিস্টেম, সেখানে কি হয়? প্রসিকিউশন হ্যাজ টু প্রুভ অ্যাকিউজড মানে দি গিল্ট অর ইনোসেন্স অফ বার্ডেন অফ প্রুফ থাকে প্রসিকিউশনের উপর। রাইট। আর যেটা লিমিটেড, হ্যাঁ, সেটা হচ্ছে দি অ্যাকিউজ হ্যাজ টু প্রুভ হিজ ইনোসেন্স। ঠিক আছে, তো যখন দি অ্যাকিউজ হ্যাজ টু প্রুভ হিজ ইনোসেন্স, সেক্ষেত্রে কিন্তু ট্রায়ালটা স্পিডি হয়ে যায়। আমরা তো স্পিডি ট্রায়াল চাচ্ছি, তাই না? যে এত অসংখ্য ঘটনা ঘটতেছে রেপের, হ্যাঁ, আসিয়া, ফাহিমা, অমুক তমুক, হ্যাঁ, প্রতিদিনই কোনো না কোনো হচ্ছে। তা আপনি যদি মানে স্পিডি ট্রায়াল করতে না পারেন, হ্যাঁ, তাইলে আপনাকে, আমার মনে হয় যে এই যে কী বলে দি অ্যাকিউজ হ্যাজ টু প্রুভ হিজ ইনোসেন্স, এইটা করলে কিন্তু আপনার খুব দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে অনেক কিছুর। হ্যাঁ, এবং তখন আর ওই প্রধানমন্ত্রীকে বলতে হবে না যে 1 মাসের মধ্যে আমরা এটা কার্যকর করব, এটা অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, তো ফলে এটা মানে যে জায়গায় চলে গেছে, দেখেন এই যে রেপ যে হচ্ছে না, এই যে ধর্ষণ যে হচ্ছে, এইটার পেছনে কিন্তু একটা মানে কি বলে যে রাজনৈতিক এবং সামাজিক অবক্ষয় কিন্তু মানুষকে রেপিস্ট করে তুলতেছে। এটা আমরা বুঝি কি না? হ্যাঁ, এই যে মানুষ স্যাডিস্টিক প্লেজার নিচ্ছে, মানুষ স্যাডিস্ট হয় কখন? যখন সে তার জীবনকে মানে ভালোভাবে গড়ে তোলার মতো কোনো পরিবেশ পায় না, তখন সে স্যাডিস্ট হয়ে যায়। এবং এই স্যাডিস্টিক প্লেজার এবং অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার যে হচ্ছে, এইটা কি কারণে? এই যে তার পার্সোনালিটি ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, অর্থাৎ সে দেখতেছে দ্য হোল সোসাইটি ইজ করাপ্ট, দ্য হোল সোসাইটি ইজ কি বলে ডিসঅনেস্ট, এবং কথার সাথে কারো কাজে। মাদকের বিস্তার তো রোধ করা যাচ্ছে না। এই ধরনের অপরাধকে আরো বাড়িয়ে তুলতে তো মাদক ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, মাদক ব্যবহৃত হচ্ছে। এবং তো এই বিচার আপনি কি মনে করেন যে দ্রুত হয়ে গেলে এটা মানুষের মনে আস্থা তৈরি করবে? আমরা তো নিম্ন আদালতে দেখি যে বিচার তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যখন উচ্চ আদালতে যায় সেখানে তো অনেক মামলার চাপ, তখন তো একটু আমাকে 2 মিনিট তাড়াতাড়ি হয় না। আপনি 2 মিনিট সময়, হাতে বেশি সময় নাই, কারণ আমরা একটু ওই 2 মিনিট দিলাম একটা জিনিস অভিবাসী এবং 2 মিনিট একটু বলি। সেটা হলো হোল্ডিং সেন্টার নিয়ে কথা বলতে। দেখেন, দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু অপরাধের রেমেডি না, খুব স্লাইটলি এটা ইম্প্যাক্ট করে। কারণ হচ্ছে যে যখন কেউ অপরাধ করে, সে ধরে নেয় সে ধরা পড়বে না। ফলে দৃষ্টান্তমূলক শাস্তি হলেই যে অপরাধ দমন হবে তা কিন্তু না। অপরাধ দমনের প্রধান উপায়টা হচ্ছে সোসাইটিতে এমন একটা আবহ তৈরি করতে হবে যাতে অপরাধী মনে করে সে অপরাধ করলে সে ধরা পড়বে। ধরা পড়াটা প্রথম, বিচারটা পরে। যেমন ধরেন এরশাদ শিকদারের ফাঁসি হওয়ার পরের দিনই খুলনাতে আরেকটা মার্ডার হয়েছে। এত চাঞ্চল্যকর একটা দৃষ্টান্তমূলক শাস্তি না? যে মার্ডার করছে তার চোখের সামনে এই এক্সাম্পলারি পানিশমেন্টটা থাকলেও সে ভয় পায় না, কারণ সে মনে করছে সে এইটা করে তাকে মানে সে ধরা পড়বে না। তো যে মনে করে সে ধরাই পড়বে না, তার চোখের সামনে যত দৃষ্টান্তমূলক শাস্তি ঝুলে থাকুক
তাকে নিবৃত্ত করা যাবে না। আপনাকে করতে হবে কি, করতে হবে সোসাইটিতে এমন একটা আবহ তৈরি করতে হবে যে ক্রিমিনালরা অথবা ক্রিমিনাল মাইন্ড যাদের আছে তারা মনে করবে যে আমি যাই করি না কেন আই উইল বি নেটেড, আমাকে ডিটেক্ট করবে এবং আমাকে জেলে দিতে হবে। আমরা ফলে পরের এইটা করতে জায়গাটাতে হবে আসতে আগে। চাই। এই যে পশ্চিমবঙ্গে সন্দেহজনক অনুপ্রবেশকারী এদেরকে হোল্ডিং সেন্টারে রেখে এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো বানানো, না এটা তো না, শুভেন্দুবাবু তো বলছেই অনেক আগে থেকেই তো বলছে যে এখানে, কিন্তু তারা তো কাঁটাতারের বেড়াও তুলছেন। হ্যাঁ, এটা কাঁটাতারের বেড়া ফাঁক দিয়ে কি করে অনুপ্রবেশকারী ঢুকবে? আমি তো সেটাই বুঝি না। আবার কাঁটাতারের বেড়া পার হয়ে তো নিশ্চয়ই কেউ এসেও পড়তে পারবে না। হ্যাঁ সেইটাই, এটা কীভাবে তারা পুশ ইন করবে এটা আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, তবে তারা যে ওয়েস্ট বেঙ্গলের যে মুসলমান সম্প্রদায় নিয়ে যে তারা কি বলে যে কিছু একটা ভাবতেছে, এইটা নিশ্চিত, এটা নিশ্চিত। এবং দেখেন ওই যে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য আছে, আমরা তো গত 1 বছর দেখছি তারা যে পুশ ইন করছে, হ্যাঁ, এবং কতগুলি ফালতু এক্সকিউজ দাঁড় করায়, হ্যাঁ, বাবার সাথে ছেলে টাইটেল মিলে না, হ্যাঁ, যেমন আমার বাবার নাম হচ্ছে নাইমুদ্দিন মণ্ডল, আমার নাম মাহবুব কামাল, কোনো টাইটেলের মিল নাই, তাই সেজন্য কি উনি আমার বাবা নন? তো ওরাই যে সমস্ত কতগুলি ছোটোখাটো বিষয় ধরে মানে তারা একটা স্ক্রুটিনি করছে। এবং ওয়েস্ট বেঙ্গল শুভেন্দু আসার পরে আমাদের বর্ডার ম্যানেজমেন্টটা নিয়ে আমাদের ভাবতে হবে, কারণ এই বিজেপি গভর্নমেন্ট ইরিটেট করতেই থাকবে। আমি এটা আমি অ্যাসিউম করতেছি নানা রকম ইরিটেশন, নট অনলি যে পুশিন বা এই যে এইসব মুসলমানদের নিয়ে এইসব, তা না, নানাভাবে তাই সে ইরিটেট করবে। সুতরাং আমাদের বর্ডার ম্যানেজমেন্ট নিয়ে অবশ্যই গভর্নমেন্টকে গভীরভাবে ভাবতে হবে। দেখেন এই যে গুলি চালাচালি হয়েছে না, এই যে সিলেট সীমান্তে প্রথমে বিএসএফ করছে, তারপর বিজেপি করছে, কোনো ফ্ল্যাগ মিটিংও হইল না। মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চাচ্ছে না যে কোনো একটা ঐকমত্যে পৌঁছাই। এই হস্টারিটি। আসিফ আশরাফের পাপি, আপনার কাছে আসি। একই প্রশ্ন আপনার কাছেও। এই যে একদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া তোলার এক ধরনের চেষ্টা, আরেকদিকে অনুপ্রবেশকারী সন্দেহে বা বাংলাদেশ থেকে এসেছে এরকম সন্দেহে লোকজনকে আটক করে সেইখানে হোল্ডিং সেন্টার তৈরি করে তারপর তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আপনি এটাকে কিভাবে দেখছেন? এখানে বাংলাদেশে শুভেন্দু যা করছে বাড়াবাড়ি করছে। তৃণমূলে দুর্নীতি করার কারণে ওকে তৃণমূল থেকে বের করে দিচ্ছে এবং সেই দুর্নীতি হাতে নাতে ধরা খাওয়ার পর ও জেলে পর্যন্ত ছিল। এখন এই মেশিনের ভিতরে ঢুকেছে বিজেপি, ঢুকে এখনো সতী সাবিত্রী হয়ে বের হয়ে গেছে। এখন সতী সাবিত্রী হয়ে বের হয়ে যাওয়ার পরে প্রথম শুরু করছে মুসলমান নিধন, তারপরে শুরু করছে একটার পর একটা এই যে বাপের নাম মায়ের নাম এই নাম। বাংলাদেশের লোক বৈধভাবে যায়, কাঁটাতারে বেড়াতে যাচ্ছে না, তো বৈধভাবে পাসপোর্ট নিয়ে তারা যায়। এখন তৃণমূলকে ওইটার ভিতরে অনুপ্রবেশকারী হিসেবে দেখবেন তৃণমূলের সদস্যদেরকেই ঢুকে ওই সেন্টারে তৃণমূলকে ঢুকে একটা টর্চার সেল তৈরি করবে শুভেন্দু। এবং শুভেন্দু বাংলাদেশ সম্পর্কে যে কথাবার্তাগুলো বলছে, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর একটা হুমকি। একটা স্বাধীন রাষ্ট্রে আমরা বসবাস করি। শুভেন্দুর এই কথাগুলো বলার আগে চিন্তা করা দরকার যে ভারতবর্ষের চেয়ে শক্তিশালী কোনো রাষ্ট্র ভারতবর্ষকে যদি এইভাবে কথা বলতো, তাহলে শুভেন্দু রাষ্ট্রের নাগরিক হিসেবে সেইটা কিভাবে নিত। এখন বিজেপিও একটা ধর্মভিত্তিক দল আর জামাত ইসলাম একটা ধর্মভিত্তিক দল। ধর্মভিত্তিক মানে ধর্মকে ব্যবহার করে তারা, কিন্তু বেসিক্যালি এরা তো ধর্মের ধয়ের কাছেও নাই। এরা রাজনৈতিক লেবাসটা ধর্মের দ্বারা। আমেরিকা কিন্তু ভারতের সাথে এরকম আচরণ করেছে। প্রচুর ভারতীয় বংশোদ্ভূতদের তারা বলেছে তারা ফলস কাগজপত্র জমা দেওয়া বের করে দিয়েছে। সেটা আমেরিকাতে করেছে, কিন্তু এখানে এসে তো করেনি। মানে ইন্ডিয়াতে তো আর না। তো ইন্ডিয়াতে যেটা করছে ওদের দ্বন্দ্ব, কিন্তু এই যে 90 লক্ষ ভোটারকে তারা বাদ দিচ্ছে। এখন মুখার্জি আর হচ্ছে তাদের চ্যাটার্জি, এখন মুখার্জি আর চ্যাটার্জি, এখন বাপের যদি থাকে চ্যাটার্জি, ছেলের যদি থাকে মুখার্জি, তো 3 পুরুষের ভিটাবাটি থাকার পরও তাকে কর্তন করে দিল। তো এই ভোটটাতে একটা জালিয়াতির ভোট হলো। এবং ইভিএম মেশিন, ওই যে লাশ পড়বো এখানে মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে, মিঠুন চক্রবর্তী স্লোগানের মতোই তো ইভিএম এর ভোট এবার পশ্চিমবঙ্গে হয়েছে। তো এখন এই যে বিষয়গুলো আসছে, এগুলো তো এইভাবে করাপশন করে ভারতের ব্যালটের প্রতি সবার আস্থা ছিল, ভারতের নির্বাচন ব্যবস্থার প্রতি সকলের আস্থা ছিল, নির্বাচন কমিশনের প্রতি আস্থা ছিল সবার, কিন্তু মানে ভারতবাসীর। কিন্তু সকল রাজনৈতিক সংগঠনই ভারতে এখন নির্বাচন কমিশন, ব্যালট পেপার এবং সিল এবং ভোটার, তারা কিন্তু অনাস্থার চক্করে হাবুডুবুই কিন্তু খাচ্ছে। এখন এই হাবুডুবুটা খাওয়াটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ভালো না, কারণ তারা গণতন্ত্রের চর্চা করছে আর আমাদের দেশে এসে অগণতান্ত্রিক বিষয়বস্তু প্রতিষ্ঠা করার তারা চেষ্টা করছে। তো এখন নিজেরাই নিজেদেরটা বুঝবে, নিজেরাই নিজেদেরটা খুঁজবে, আর সাফার হবে ওরা। আর যেহেতু আমাদের জিও পলিটিক্সে বাংলাদেশের চতুর্পাশে
ভৌগোলিকভাবে ভারত জড়িত, স্বাভাবিক কারণে ওর আঁচ তো কিছুটা আমাদের গায়ে এসে যাচ্ছে। যেমন এইখানে মাদক ব্যবসায়ী যারা, এই মাদক ব্যবসায়ীগুলো ধরেন বড় সিন্ডিকেট, এরা বাংলাদেশের ডিসিএসপি পর্যন্ত নিয়ন্ত্রণ করে, এবং কোন ডিসি কোন এসপি আসলে তাদের সুবিধা হয় সেটা তারা দেখে সেভাবে তারা নিয়ন্ত্রণ করে। এখন এই যদিও বর্তমান সরকার মাদকের ব্যাপারে খুব কড়াকড়ি গুরুত্ব আরোপ করছে, তো সে ব্যাপারে কঠোর ভূমিকা রাখবে। আর মাদক ব্যবসায়ীরা ভারতে যে বাড়িঘর বানায়, এগুলো করতে না পারলে এটা বাংলাদেশের জন্য সুবিধা। আর দ্বিতীয়, আপনি বিচারের ব্যাপারে যেটা বললেন, দেখেন নিম্ন আদালতে বিচারটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন যখন আপিল নাম্বারটা পড়ে তখন তো 26 সাল উল্লেখ থাকে। এখন 2011 সালে যে ধর্ষণটা হয়েছে, তো তার আগে তো 26-এরটা শুনানি হবে না। এই জন্য আমার মনে হয় যে আইন কর্মকর্তা দীর্ঘসূত্রিতার কবলে পড়ে যায় উচ্চ আদালতে গেলে। এই জন্য এখানে হয় কি, এখানে তখন এখন আইনমন্ত্রী এবং অ্যাটর্নি অফিস এদেরকে টোটাল ধর্ষণ, শিশু ধর্ষণগুলি বিশেষ করে, শিশু ধর্ষণগুলি কোনোটা মিথ্যা না, কিন্তু এমনি অ্যাডাল্ট যে রেপের ব্যাপার এখানে অনেক মিথ্যার বয়ান থাকে, কিন্তু শিশু রেপগুলোকে আলাদা করে যতগুলি আছে এই 40-50 বছরের ভিতরে, সেগুলোকে আলাদা কার্য তালিকা করে সেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি করে হাইকোর্ট, চেম্বার কোর্ট, সুপ্রিম কোর্টের এগুলো নিষ্পত্তি করে দেওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে আমরা এই জায়গাতে এসে আজকের অনুষ্ঠানের জ্যোতি টানি। জনাব মাহবুব কামাল, ধন্যবাদ আপনাকে। আপনি আজকে বেশ কয়েকটি সুন্দর সুন্দর বিষয় আমাদেরকে বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে ক্রসিং দ্য রুবিকন। এটা খুবই একটা বিষয় যেটা আমাদের এখনকার মানুষজন অতটা বোঝেন কিনা, তবে আপনি জুলিয়াস সিজারের সেই কথা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। আর আসিফ আশরাফি পাপিয়া, আপনিও খুবই আমি বলবো যে খোলা মনে কথা বলেছেন এবং টিপের বিষয়ে আপনার মন্তব্য করেছেন, শাস্তির বিষয়ে মন্তব্য করেছেন। টেফলনটা কেমন লাগছে? এবং টেফলনটা বেশ ভালোই লেগেছে। এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখা যায় যে টেফলন আমাদের দেশে অনেকে খুন্তি দিয়ে খুঁচিয়ে তুলে ফেলে। টেফলন জাতীয় যে টেফলন দিয়ে আবরণী দেয়া যে ফ্রাই প্যান, সেটা খুন্তি দিয়ে খোঁচানো উচিত না, একদমই খুন্তি ব্যবহার করা উচিত না, কারণ টেফলন উঠে গেলে সেটা কিন্তু বিষাক্ত হয়ে যায় এবং সেটা থেকে ক্যান্সার হতে পারে। হ্যাঁ, এবং এটা কাঠের খুন্তি দিয়ে রাখতে হয়। কাঠের খুন্তি অথবা এক ধরনের এখন কি আপনি বলতে চাচ্ছেন আমাদের পলিটিশিয়ানদের গায়ে খুন্তি দিয়ে করে তুলে ফেলবো? না, সেটা না করাই ভালো হবে যদি সত্যি টেফলন পলিটিশিয়ান হয়ে থাকেন। টেফলন তো অবশ্যই টেফলন, কার কথা কে শুনে বলেন? সেক্ষেত্রে খুঁচিয়ে তুলে ফেললে কিন্তু সেখান থেকে ক্যান্সার হতে পারে।